হ্যালো ফার্স্ট ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে আজকে যেহেতু 31st নাইট, যার জন্য চারিদিকে ব্যাপক আওয়াজ হচ্ছে, মিউজিক টিউজিক হচ্ছে, চারিদিকে একটা গ্যাঞ্জাম মুখর পরিবেশ। তো মনে করলাম যে আজকে এখনই, মানে একটু পর থেকে তো আরো বেশি গ্যাঞ্জাম শুরু হবে, যার জন্য এখনই ভিডিও বানিয়ে তোমাদের ক্লাসটা নিয়ে লাইভ নিতে গেলে অনেক ডিস্ট্রাকশন হবে আর কি আজকে। আর তাছাড়া বাসায় গেস্ট আছে, যার জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। এবং তোমাদেরকে যেহেতু আমি গতদিনে বলেছিলাম, দুইটা ক্লাস তোমাদের হয়নি। একটা হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছিল, আর একটা হচ্ছে গতদিনে আমার অফিসের পিকনিক হঠাৎ করে আর কি। আগের রাত্রিতে ডিসিশন নিয়েছে, পরের দিন রাত্রিতে পিকনিক। তো এটা করতে গিয়ে মনে করো সময় আমি দুইটা ক্লাস নিতে পারিনি। সো এই দুইটা ক্লাসের আমি ভিডিও করে দিব এবং আশা করি তোমাদের হেল্প হবে। তারপরেও যদি এই ভিডিওতে যা আমি পড়াবো সেটা যদি বুঝতে না পারো, পরে লাইভ ক্লাসে সামনের দিনে আর কি আমাকে আস্ক করবে, তাহলেই হবে। তো আজকে দেখো, আমরা ফিগার অফ স্পিচ নিয়ে পড়ছিলাম। ফিগারস অফ স্পিচ নিয়ে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলোর ভেতরে বেশ কয়েকটা হয়ে গিয়েছে, এবং যে কয়টা হয়নি তার মধ্যে একটা হচ্ছে পান অর প্যারানোমেশিয়া। এই প্যারানোমেশিয়া, এটা হচ্ছে আসতে পারে, আবার পান হিসেবেও আসতে পারে। তো এটা যখন আসবে তখন আহ, মানে যেটাই হোক একই অ্যান্সার। সো সেটা মাথায় রেখে কাজ করতে হবে। দেখো, এই পানের অর্থ হচ্ছে, পান একটা ফিগার অফ স্পিচ যেখানে মূলত ওয়ার্ডের ভেতরে ট্রিকটা থাকে। মানে আমরা যদি কোনো একটা ম্যাজিকের কথা বলি, বা কোনো একটা ট্রিকের কথা বলি, বা ধাঁধার কথা বলি, তাহলে সেটা ওয়ার্ডের ভেতরে থাকে। এখানে মূলত যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তার একাধিক অর্থ থাকে, এবং এখানেই মূলত খেলাটা। যেমন এখানে যদি আমরা এবার পড়ি, দেখো যে পান ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কনসিস্ট ইন প্লেইং আপন ওয়ার্ডস। বলছে পান হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যেটা খেলে থাকে ওয়ার্ড নিয়ে। It is the use of words that are alike or very similar in sounds but diverse in meaning. বলছে it is a use of words। এটাতে মূলত এই পানের ক্ষেত্রে, পান যখন ইউজ করে রাইটাররা, তারা ওয়ার্ড দিয়ে খেলা করে, এবং সেখানে সাউন্ডের দিক থেকে প্রায় সিমিলার অথবা একই রকমের সাউন্ড তারা ইউজ করে থাকে, কিন্তু এদের অর্থ আবার আলাদা হয়ে থাকে। It is also it is used to make witty expression that produce humorous effect. এই জাতীয় যেই মানে পান বা প্যানোরামেশিয়া, এটা সাধারণত ইউজ করা হয় তোমার উইটি এক্সপ্রেশনের জন্য। আর উইটি এক্সপ্রেশনটা কি? উইটি এক্সপ্রেশন মানে হচ্ছে, উইট মানে হচ্ছে জ্ঞান, আর উইটি মানে জ্ঞানোদ্দীপ্ত বা জ্ঞান সমৃদ্ধ এক্সপ্রেশন। তো তুমি একটা হচ্ছে ধরো কথা বলবা, সে কথাটার ভিতরে তুমি এরকম একটা পান ঢুকিয়ে দিলা, এবার বা কোনো একটা ফিগার অফ স্পিচ ঢুকিয়ে দিলা, তাহলে ওইটা কি হলো, সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু যে একটু জ্ঞানী মানুষ অ্যানালাইসিস করতে পারে সে ওইটা বুঝতে পারবে। তার মানে এটা হচ্ছে উইটি এক্সপ্রেশন, বা এটাকে অ্যানালাইসিস করা যেতে পারে। এবং এই উইটি এক্সপ্রেশনটা প্রকাশ করার ক্ষেত্রে মূলত পানটাকে ব্যবহার করা হয়, এবং এই পান প্রডিউস করা হচ্ছে হিউমারাস ইফেক্ট, হাস্যরসাত্মক ইফেক্ট তৈরি করে, মানে হাসির উদ্রেক করে আর কি। And also called আচ্ছা, an often cited example of পান from Romeo and Juliet। রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে এই পানের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া হয় সবসময়। যেমন এখানে আছে, ask for me tomorrow and you shall find me a grave man। বলছে আমাকে যদি তুমি আগামীকালকে চাও, তাহলে তুমি আমাকে পাবা হচ্ছে একজন গ্রেভ ম্যান হিসেবে। এখন এখানে খেলাটা কোথায়? এখানে এই যে এই শব্দ গ্রেভ, এই গ্রেভটার ভেতরে খেলা। গ্রেভ মানে আমরা জানি হচ্ছে কবরস্থ বা ডেড, ডেড মানুষ। আরেকটা হচ্ছে গ্রেভের আরেকটা মিনিং আছে হচ্ছে সিরিয়াস। হ্যাঁ, যারা খুবই সিরিয়াস মানুষ বা কথাবার্তা কম বলে তাদেরকে বলা হয় গ্রেভ ম্যান। গম্ভীর, গম্ভীর মানুষ আর কি, যারা খুব গম্ভীর তাদেরকে বলা হয় গ্রেভ ম্যান। তো এই যে এখানে দেখো একটা শব্দ, কিন্তু তার দুইটা অর্থ, এবং এখানে যখন আমরা পড়ছি তখন দুইটাই যেন মিলে যাচ্ছে। যে যদি তুমি আমাকে চাও তাহলে তুমি আমাকে, মানে আগামীকাল যদি তুমি আমাকে চাও তাহলে তুমি আমাকে পাবে, ফাইন্ড মি এ গ্রেভ ম্যান। হয় ডেড ম্যান হিসেবে পাবে, নইলে বা সিরিয়াস
ম্যান হিসেবে পাবে, মানে এখানে যে কোনটা বোঝাচ্ছে এটা আগে পরের লাইনের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এই যে এইখানে বোঝাচ্ছে কোনটা, এটাই আর কি খেলা আর কি। Here the word grave has twofold meanings. এই গ্রেভ ওয়ার্ডের দুইটা মিনিং আছে, সিরিয়াস ডিসপোজিশন এন্ড ডেড। এই যে বলছে সিরিয়াস ডিসপোজিশন বলতে গম্ভীর মেজাজ, এবং ডেড অর্থাৎ মৃত্যু বা মৃত অবস্থা। This type of pun where single word is double meaning is, বলছে এই জাত টাইপের যে হচ্ছে পান যেগুলোতে সিঙ্গেল ওয়ার্ড কিন্তু ডাবল মিনিং রয়েছে, সেরকমের আরো রয়েছে। যেমন এগুলোকে আবার বলা হয় হচ্ছে অলসো কল্ড ইকুইভোক। এই ইকুইভোক আমরা আমরা বলি না ইকুইভোকাল, ইকুইভোকাল বলি শব্দটা, ওইটারই হচ্ছে এটা হচ্ছে ইকুইভোক। ওকে, সো এটাকে বলা হয় যে সিমিলিয়ার সাউন্ড বা একই রকমের সাউন্ড, এই জন্য বলা হয় এটাকে ইকুইভোক। আচ্ছা, দেয়ার ইজ এ পান ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য স্পেন্সার সনেট ওয়ান। এটা আগের সিলেবাসের সনেট ওয়ান নামে একটা সনেট ছিল, এটা তোমরা এক্সাম্পল হিসেবে দিতে পারো আর কি, সমস্যা নেই। এবং সেখানেও এই পানের একটা ইয়ে রয়েছে, তোমার এক্সাম্পল রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে হ্যাপি ইয়ে লিভস হোয়েন অ্যাজ দোজ লিলি হ্যান্ডস। এখানে হ্যাপি ইয়ে লিভস, এটা হচ্ছে হ্যাপি হচ্ছে ইয়ে বলতে ইউ বা ইয়োর, লিভস বলতে এই শব্দটার ভেতরে খেলা। লিভস বলতে হচ্ছে গাছের পাতা, আবার এই লিভস বলতে মানে ফুলের মালা বা এগুলোকে বোঝায়, আবার ঠিক এটা এটা মানে আবার হ্যান্ডও বোঝায়। সো এটাতে কি বোঝায় আমরা এবার নিচে দেখি। আচ্ছা, হ্যাপি লিভস, আচ্ছা এখানে বইয়ের পাতা আর কি বোঝায়। বইয়ের পাতাকেও যেমন আমরা লিভ, মানে এখানে লিভস বলেছেন আমাদের কবি, এবং একই সঙ্গে আমরা জানি যে গাছের পাতা বা গাছের ফুল বা গার্ল্যান্ড যেটা, সেটাকেও আমরা লিভস বলি। তো এটাই বলছে এখানে যে হিয়ার দ্য ওয়ার্ডস লিউস। এই লিউস যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, সেটার থেকে এটা তো পরবর্তী এডিশন, এটাতে দেয়া আছে লিভস রেফার্স টু দ্য পেজেস অন হুইচ দ্য সনেট ইজ রিটেন। বলছে এখানে এই লিভস শব্দটা ওই পেজগুলোকে হচ্ছে রেফার করছে যেখানে এই সনেটটা লেখা আছে। বলছে আমি এই সনেটটা লেখার পরে এই মানে বইয়ের পাতাটাও মূলত খুশি হয়ে যাবে। হুইচ ইজ দ্য সনেট ইজ রিটেন অ্যান্ড অলসো লরেল গার্ল্যান্ড ইউজড বাই পেট্রাক। আচ্ছা, লরেল রিচ এবং গার্ল্যান্ড একই হচ্ছে ফুলের মালা, লরেল ফুলের মালা, এবং যেটাতে পেট্রাক ইউজ করেছেন টু সিম্বলাইজ বোথ টাইম অ্যান্ড ইটারনাল গ্লোরি। এই পেট্রাক এইটাকে এই গার্ল্যান্ডকে ইউজ করেছেন, এই হচ্ছে বা লরেল গার্ল্যান্ড বা লরেল রিডসকে ইউজ করেছেন তিনি, এবং তিনি সিম্বলাইজ করতে চাইছেন এটার মাধ্যমে সময় এবং ইটারনাল গ্লোরি, চিরন্তন যে হচ্ছে গর্বের যে বিষয়গুলি সেগুলোকে। সো আশা করি বুঝতে পেরেছো, পান অর্থ হচ্ছে একটা সেন্টেন্সের ভেতরে তোমার এমন একটা শব্দ থাকবে যে শব্দটা ডাবল মিনিং থাকবে। সো এই ডাবল মিনিংটাই হচ্ছে মূলত এখানকার খেলা। ওকে, এবার আমরা যাই হচ্ছে পরেরটাতে। এগুলো আসে না আর কি। এবার আমরা যাবো হাইপারবোল। হাইপারবোল বা হাইপারবোলিক এক্সপ্রেশন, এটা তোমরা ওই যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড পড়েছো, সেই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউডের ভেতরে এই হাইপারবোলিক এক্সপ্রেশন রয়েছে। একটা লাইন রয়েছে না যে 10,000 স অ্যাট এ গ্ল্যান্স, এটাই হচ্ছে ওইটা। কবি কয়টা দেখছে সেটা না সঠিক ইয়ে করে বলছে আমি 10,000 ফুল দেখলাম, মানে এখানে তো কমও হতে পারে। তো এটা একটু বাড়িয়ে বলা, বা তুমি সাপোজ এরকম একটা উদাহরণ আমি এমনি বলে থাকি এটা বোঝানোর ক্ষেত্রে। তুমি একটা নদী থেকে মাছ ধরেছো, তোমার বন্ধুদেরকে যা গল্প বলছো, বন্ধু বললো যে মাছটা কত বড়, তুমি 2 হাত প্রসারিত করে একেবারে এত বড় দেখিয়ে দিলা, অথচ তুমি অত বড় মাছ পাওনি। মানে এই যে একটু বাড়িয়ে বলা, এই বাড়িয়ে বলাটাকে বলা হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন। আবার অনেক সময় এরকম হয় না যে কেউ একজন পড়ে গেছে, তার মা বা আমরা অনেক সময় কি বলি হাই পড়ে গেছে, কি হয়েছে, কত লেগেছে, এরকম করে থাকি। মানে ওই ছেলেটা যতটা না ব্যথা পেয়েছে আমাদের কথা শুনে আরো বেশি ব্যথা পায়। তো এই যে এই জিনিসগুলোকে, এই এক্সপ্রেশন গুলোকে বলা হয় হাইপারবোলিক এক্সপ্রেশন। দেখো,
Hyperbole is an exaggeration of an expression for emphasis. Hyperbole হচ্ছে is an exaggeration মানে অতিরিক্ত কথা আর কি, অতিরিক্ত বলা ইন অ্যান এক্সপ্রেশন যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে ফর এমফ্যাসিস, এবং এটা বলা হয় জোর দেওয়ার জন্য। এটাতে একটু যাতে লোকে যাতে আমার কথা বিলিভ করে বা আমি যাতে লোকের অ্যাটেনশন ফোকাস করতে পারি, এই জন্যই মূলত এই হাইপারবোলিক এক্সপ্রেশনগুলো ইউজ করা হয়। এক্সাজারেশন বলতে বাড়িয়ে বলা। হাইপারবোল ইজ অ্যান এক্সাজারেশন ইন অ্যান এক্সপ্রেশন, অর্থাৎ একটা এক্সপ্রেশনে বা একটা বক্তব্যে বাড়িয়ে বলাটাকেই বলা হচ্ছে হাইপারবোল, এবং এই বাড়িয়ে বলা হয় হচ্ছে ইমফ্যাসিস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। It describes a person or a thing more elaborately or exaggerately than the person or the thing deserves. এটার মাধ্যমে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে খুব বেশি ইলাবোরেটলি বিস্তারিতভাবে অথবা খুব বেশি মাত্রায় ওইটাকে বলা হয়ে থাকে, এবং ওই পার্সনটা যতটা বা ওই থিংটা যতটা ডিজার্ভ করে তার চেয়েও বেশি। হাইপারবোল ইজ ইউজড বোথ ফর সিরিয়াস অ্যান্ড কমিক ইফেক্ট। হাইপারবোল দুই ইফেক্টের জন্য ইউজ হয়, সিরিয়াস ইফেক্টের জন্য বা কমিক ইফেক্টের জন্য হাইপারবোল ইউজ হতে পারে। কমিক মানে হাসির উদ্রেক করবে এরকম একটা ইফেক্টের ক্ষেত্রে। For example, in Wordsworth's I wander lonely as a cloud, the line 10,000 saw I at a glance is a hyperbole. এই যে বলছে যে 10,000 saw I at a glance, এটা হচ্ছে একটা হাইপারবোল। One cannot count 10,000 daffodils at a glance. কেউ এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিল গুনতে পারবে না। It emphasizes the happy surprise of the speaker. এটা মূলত স্পিকারের যে সে যে হ্যাপিলি যে সারপ্রাইজ হয়ে যে সে হ্যাপি হয়েছে সেটা প্রকাশ করার জন্য এটা স্পিকার বা কবি এখানে ইউজ করেছেন। সিমিলারলি একইভাবে দ্য স্টেটমেন্ট আর কি, একটা স্টেটমেন্ট ধরো একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আই উইল গিভ মাই রাইট আর্ম ফর দ্য সিজার ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। এই যে এখানে যে এই এক্সাম্পলটা রয়েছে যে আমি আমার রাইট হ্যান্ডটা দিয়ে দেব সিগারের জন্য, সো এটা হচ্ছে একটা হাইপারবোল। It is a common in love poetry in which it doesn't seem psychologically unconvincing. যেমন এখানে বলছে যে আই উইল গিভ মাই রাইট আর্ম ফর এ সিগার, মানে আমি আমার রাইট আর্ম হচ্ছে ডান হাত দিয়ে দেবো সিগারেটের জন্য। এখানে সিগারেট বলতে চুরুট বা সিগারেট। তো এটা একটা হাইপারবোলিক এক্সাম্পল। আবার অনেক সময় আমরা বলি না, আমরা প্রেমিকা বলতে গিয়ে বলি যে আমি তোমাকে আকাশে চাঁদ এনে দেবো, এই জাতীয় কথাবার্তা। তো এটা তো আনা সম্ভব না, কিন্তু এটা একটা হাইপারবোলিক এক্সপ্রেশন, তোমার ভালোবাসাটাকে তার কাছে প্রকাশ করার জন্য, এমফাসাইজ করে জোর দিয়ে প্রকাশ করার জন্য। এবার এখানে রয়েছে ইট ইজ কমন ইন লাভ পোয়েট্রি ইন হুইচ ইট ডাজন্ট সিম সাইকোলজিক্যালি কনভিন্সিং। ফর ইনস্ট্যান্স মার্ভেলস টু হিজ কয় মিস্ট্রেস অ্যাবাউন্ড ইন হাইপারবোলিক এক্সপ্রেশন। তোমরা থার্ড ইয়ার উঠলে এই কবিতাটা পাবা, যে অ্যান্ড্রু মার্ভেলের একটা কবিতা, সেটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। তো এই কয় মিস্ট্রেসের ভেতরে তোমরা পাবা হচ্ছে হাইপারবোলিক একটা এক্সপ্রেশন। There is a memorable hyperbole in the following lines of Shakespeare's Hamlet. I love Ophelia, 40,000 brothers could not with all their quantity of love make up my son. মানে এই যে এই জায়গাটাতেও বলছে যে প্রায় মানে 40,000 40,000 লোকের ভালোবাসাও হচ্ছে এই আমাদের হ্যামলেটের যে ভালোবাসা সেই ভালোবাসার সমান হবে না, সে যতটা ওফিলিয়াকে ভালোবাসে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, মানে এক কথা বাড়িয়ে বলা। তোমার টাকা পয়সা নাই, তারপরে তুমি বলছো হ্যাঁ ব্যাপার না, টাকা কোনো ব্যাপার হলো, আমার এই আছে সেই আছে, এই যে বাড়িয়ে বলছে, এগুলোকে হাইপারবোলিক এক্সপ্রেশন বলা হয়। এরপরে আসে আইরনি। আইরনি রয়েছে, আইরনি একটা ফিগার অফ স্পিচ, এবং এইটার আমি যদি শর্টকাটে বলি, আইরনি মানে তোমরা যদি ডিকশনারি চেক করো দেখবে হাতির দাঁত, না সরি ওটা তাইভরি, মানে আইরনির ওরকম ইয়ে পাবা না।
কিন্তু আয়রনির যদি সঠিকভাবে ইয়ে করি তাহলে হচ্ছে ও উপহাস। আমরা বলি না যে ভাগ্যের কি নির্মম উপহাস বা পরিহাস, এই পরিহাসটাকে বলা হয় আইরনি। সো আইরনি বিভিন্ন রকমের রয়েছে, যেমন আইরনি অফ ফেথ, আইরনি অফ হচ্ছে সিচুয়েশন, আইরনি অফ বিভিন্ন রকমের আর কি। সো আইরনিটা আমরা সম্পর্কে জানি, তারপরে আমরা বুঝবো। আইরনির আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা জিনিস হওয়ার কথা যেটা জেনারেলি হয় কিন্তু তোমার বেলায় গিয়ে ঘটলো না, অথচ তোমার এটা খুব দরকার ছিল। তো এই টাইপের মানে একটা জিনিস হওয়ার কথা কিন্তু হলো না, এইগুলোকে বলা হয় হচ্ছে আইরনি অফ, মানে এগুলোকে বলা হয় আইরনি। যেমন এখানে দেখো তোমাদের এখানে রয়েছে যে irony is a rhetorical figure in which the real meaning is opposed to what is stated and in or shown. আচ্ছা, এখানে যেটা বলছে, আইরনি বললাম না বিভিন্ন রকমের আছে, সো এখানে যেটা বলছে যে আইরনিতে একটা রিয়েল ওয়ার্ডের মূলত যে মিনিংটা হওয়ার কথা তার অপোজিটটা হয়, বা যা বলা হয় সেইখানে তার অপোজিটটা ঘটে। ইট ইজ এ ড্রাইলি হিউমারাস অর স্লাইটলি সার্কাস্টিক। এটা অনেকটা হিউমারাস, হাস্যরসাত্মক, এবং এখানে সার্কাজমও রয়েছে, জোকারিও রয়েছে, সার্কাস্টিক রয়েছে, সার্কাস্টিক মোড অফ এক্সপ্রেশন আর কি, in which words are used to convey the meaning contrary to their literal sense। এবং এইখানে এক্সপ্রেশন যেগুলো ইউজ করা হয় বা যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো যেটা বলা হয় মূলত তার কন্ট্রারি একটা লাইন, মানে উল্টো একটা জিনিস বোঝানো হয়, একটা জিনিস বলা হয় বাট বোঝানো হয় আরেকটা। Irony may be verbal as the following lines in Shakespeare Julius Caesar। বলা হচ্ছে আইরনি ভার্বাল হতে পারে, যেমন একজন বলছে যে অ্যান্ড ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। মূলত ব্রুটাস একজন অনারেবল ম্যান ছিল না, কিন্তু এখানে অনারেবল বলা হচ্ছে। তো এই যে এটার মাধ্যমে একটা আইরনি করা হচ্ছে। Antonius' apparent praise of Brutus really means that Brutus is an brutal killer. Antonius' apparent মূলত praise of Brutus really means মানে অ্যান্টোনিও যে তাকে অ্যান্টনি যে তাকে অ্যাপিয়ার করলো, প্রেইজ করলো, তার যে এই যে ওপরে ওপরে যে প্রশংসা, এটা মূলত প্রশংসা না, এটা মূলত ব্রুটাস যে সে নিজে যে একজন নিষ্ঠুর খুনি সেটার কথাই বোঝানো হচ্ছে। Irony may be situational when the occurrence goes contrary to the expectation। এই যে আইরনি আরেকটার কথা বলা হচ্ছে যে আইরনি সিচুয়েশনালও হতে পারে, সেটা হচ্ছে যখন তুমি একটা জিনিস ভাবছো কিন্তু হয়ে যাচ্ছে আরেকটা। যেমন এখানে দেখো বলছে যে ফর এক্সাম্পল আর কি, in Shelley's Ozymandias the following lines suggest the irony of situation। শেলির ওজিমান্ডিয়াসের মধ্যে দ্য ফলোয়িং লাইন্স আইরনি অফ সিচুয়েশনটাকে দেখাচ্ছে। যেমন তোমরা যদি একটা কবিতা পড়ো সে পার্সিবিসি শেলির, সেটা তোমাদের আগের সিলেবাসে ছিল, সেটা হচ্ছে ওজিমান্দিয়াস। ওজিমান্দিয়াসের ব্যাপারটা এরকম যে এই লাইনটাতেই রয়েছে আইরনি, কিন্তু এর ওপরে নিচে যদি কবিতাটা পড়ো তাহলে তোমরা দেখবা যে এক মিশরীয় রাজা, সে একটা বড় মানে খুবই অহংকারী একজন রাজা, তিনি তার নিজেকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি মরুভূমির মধ্যে নিজের একটা বিশাল মূর্তি তৈরি করলেন। মূর্তিটাও খুব নিখুঁত, খুব সুন্দর, কিন্তু সেই মূর্তিটা এবং তার মূর্তির নিচে তিনি লিখে রাখলেন এই যে এই কথাটা যে মাই নেম ইজ ওজিমান্দিয়ার, আমি হলাম ওজিমান্দিয়ার, কিং অফ কিং, রাজাদের রাজা, লুক অন মাই ওয়ার্কস, আমার কাজের দিকে দেখো, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপায়ার, এবং আমার শক্তির দিকে দেখো, আমার কাজের দিকে দেখো, আমার শক্তির দিকে দেখো, অ্যান্ড ডিসপেয়ার, এবং হঠাৎ হতাশ হয়ে যাও, মানে আমার সাথে পেরে উঠবা না বা আমার মতো হতে পারবা না। তো এই বিষয়টা ভেবে তোমরা হতাশ হয়ে যাও। কিন্তু যেটা হয় যে কালের বিবর্তনে এই মানে এমনিতে তো মারা যায় ওজিমান্দিয়াস, কিন্তু কালের বিবর্তনে এই যে সে যে ইটার্নিটিটা বজায় রাখতে চেয়েছিল, অমর হতে চেয়েছিল, সেটা সে পারেনি। কালের বিবর্তনে ওই মরুভূমির মধ্যে ওই মূর্তিটা ভেঙে পড়ে এবং তার কিছু অংশ ওপরের দিকে উঠে আসে, বাকিগুলো ডুবে আছে, এরকম আর কি। আচ্ছা, তা বলছে দিস ইনস্ক্রিপশন, এই যে ইনস্ক্রিপশন বলতে ওই যে খোদাই করে লেখা আর কি, মূর্তির পেডিস্টাল, পেডিস্টাল বলতে মূর্তির যে ভিত্তি যার উপরে মূর্তিটা বসানো আছে সেটার কথা বলছে। এই মূর্তির যে পেডিস্টাল, সে পেডিস্টালের ভেতরে ইনস্ক্রিপশন করা আছে, লেখা আছে
টার্নড আইরনিক ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশনের যে আইরনিক যে অবস্থা সেটার কথা বলা হচ্ছে। বিকজ নাও ওজিমান্দিয়াস প্রাইড ইজ গন, কারণ ওজিমান্দিয়ার যে গর্ব, সেই গর্বটা চলে গেছে। অ্যান্ড হিজ ব্রোকেন স্ট্যাচু ইজ হাফ সাঙ্ক ইন দ্য লোনলি ডিজার্ট, এবং তার যে ভাঙ্গা যে মূর্তি সেটা এখন অর্ধেক নিমজ্জিত রয়েছে, ডুবে আছে এই বালুর মধ্যে, নির্জন মরুভূমির ভেতরে। সো এটা আরেকবার পড়িয়ে দিলাম, এবং তোমরা এই ভিডিওটা যখন একবারে পড়ে বুঝবা না তখন এটা আরেকবার দেখবা, তাহলে বুঝে ফেলবা। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি দেখি ট্রাই করবো আজকে আরও একটা যদি ভিডিও তোমাদেরকে দিতে পারি, আর যদি না পারি তাহলে এটা আমরা সামনে দিন আমি এর ভেতরে কভার করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট দিনে আবার সামনে বাকি যে কটা আছে সে কটা নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।